ওয়াসিল জানতো তার ছেলে এমন কোনো উত্তরই দেবে। বিড়বিড় করে বলল, নির্লজ্জ বেহায়া। সত্য কথা বলেছে, এতে নির্লজ্জের কি আছে? যাচ্ছটা কোথায়? আমার জীবনটা তছনছ করার জন্য তুমি একাই যথেষ্ট। হুট করে আমার মেয়েকে এক জেলের বাড়ি পাঠালে। প্রভাত ড্যামকেয়ার ভাবে বলল। হানিমুন পাচ্ছে প্রচুর, আপাতত হানিমুনের প্ল্যানে আছে। ফিরে এসে যেন সুখবর দিতে পারি, সেই দোয়া করো। ফিরে এসে বাকি কথা হবে। সন্ধ্যা থেকে ফাইকের বাড়িতে জেলেপাড়ার লোকজনের ভীষণ ভিড় আজ। সবাই মুখে মুখে জেনে গিয়েছে চৌধুরী বাড়ির মেয়েকে ফাইকের ছেলে বিয়ে করেছে। রাত 10টা বাজে, মানুষের ভিড় কমেনি। পুষ্পকে ঘিরে মানুষের যাতায়াত অনবরত চলছে। পুষ্পের চেহারা দেখেও প্রশংসার ছড়াছড়ি চারদিকে। ফাইক ভীষণ আনন্দিত পুষ্পকে নিজের ছেলের বউ হিসেবে পেয়ে। ফাইকের বউ একবারও পুষ্পর কাছে যায়নি, কোনোভাবে পুষ্পকে ছেলের বউ হিসেবে মানতে পারছে না। তার কাছে ওয়াসিল চৌধুরীর মেয়ে মানেই খারাপ। পরের দিন ভোরে পুষ্পের ঘুম ভাঙল। রাজন ঘুমিয়ে আছে। পুষ্প একটা গোলাপি রঙের ত্রিপিস পরে বের হলো। ফাইকের স্ত্রী বারান্দার খাটে বসে আছে। পুষ্প বলল, আম্মা, কি নাস্তা বানাবো? ফাইকের স্ত্রী গরম চোখে তাকিয়ে বলল, এটা বড় লোকের বাড়ি না, এইখানে কেউ নাস্তা খায় না। সকালে ফেনা ভাত আর ভর্তা খায়। পুষ্প মিহি কণ্ঠে বলল। তাহলে কি ভাত রান্না করব? একটা ঝাড়ু পুষ্পের দিকে এগিয়ে দিয়ে বলল। আগে উঠান ঝাড়ু দাও। পুষ্প ঝাড়ু হাতে নিল। সে আগে পরে কখনো উঠান ঝাড়ু দেয়নি, দেওয়ার অভ্যাসও নেই। তাছাড়া কোমরে একটু ব্যথা আছে। সে অনেকক্ষণ যাবৎ ঝুঁকে ঝাড়ু দিতে পারবে না। তাও পুষ্প ঝাড়ু নিল। নিজের মতো করে চেষ্টা করছে। জীবনের প্রথম উঠান ঝাড়ু, তাই ঠিকভাবে পারছে না। আধা ঘন্টা ধরে উঠান ঝাড়ু দিয়েই যাচ্ছে। ফাইকের স্ত্রী বলল, এক উঠান ঝাড়ু দিতে গিয়েই তো দিন পার হইয়া যাইব। বাকি কাজ কি পরশু করবা? এই জন্য কইছিলাম বড় লোকের বেটি দিয়া কাম নাই। পুষ্প ঘেমে একেবারে একাকার হয়ে গিয়েছে, হাঁপাচ্ছে। শাশুড়ির কাছে এসে বলল, আম্মা, এবার কি করব? চুলার ছাই তুলে থালা বাটি ছাই দিয়ে মাজতে হবে। পুষ্প বলল। এটা তো আমি পারি না আম্মা। না পারলে শিখতে হবে, তাও করতে হবে। পুষ্পর কেমন যেন কান্না পাচ্ছে। সম্পূর্ণ নতুন পরিবেশে একটুও নিজেকে খাপ খাওয়াতে পারছে না। রাজন শুয়ে আছে। পাশেই টেবিল ফ্যানে শ্বশুর শব্দ হচ্ছে। সদ্য বিবাহিত স্বামীর সামনে খোলামেলা পোশাক চেঞ্জ করতে অস্বস্তি হচ্ছে পুষ্পের। সে খাটের স্ট্যান্ডে একটি তোয়ালে মেলে দিল। তোয়ালের এ পাশে দাঁড়িয়ে পোশাক চেঞ্জ করছে। ব্লাউজ আর পেটিকোট পরা শেষ হলে শাড়ি কোমরে কুচি কেবলই কুচি দিচ্ছে। তখনই রাজন তোয়ালে এক টানে সরিয়ে পুষ্পকে নিজের কাছে টেনে নিল। এক টানে পুষ্প গিয়ে পড়ল রাজনের বুকের উপর। পুষ্প দারুণ লজ্জা পেয়ে গেল। রাজন ঘুম ঘুম কণ্ঠে পুষ্পকে জড়িয়ে ধরে বলল, সাত সকালে বরকে ছেড়ে কোথায় গিয়েছিলে? পুষ্প লাজুক মুখে বলল, ছাড়ো, বাইরে আম্মা অপেক্ষা করছে। করো, কিছুক্ষণ আমার কাছে থাকো। সারা রাতই তো ছিলাম। তাতে কি তোমার মোহ কেটে গিয়েছে? 24 ঘন্টা আমার তোমাকে লাগবে। বাইরে থেকে রাজনের মা বলল। ঘরে গিয়ে কি সিন্ধুকে আটকে গেলে নাকি? মায়ের কণ্ঠ শুনে রাজন পুষ্পকে ছেড়ে দিল। বিড়বিড় করে বলল। মা কি কিছুই বোঝে না? পুষ্প দ্রুত শাড়ির কুচি গুজে ঘর ছেড়ে বের হতে পা বাড়ালো। তখনই রাজন পুষ্পের হাত টেনে ধরল। পুষ্পকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, আমি বাবার সাথে কথা বলবো মাকে বুঝিয়ে বলার জন্য। তোমাকে এখন থেকে নিয়ে যাব আমি। পুষ্প হাসি খুশি মাখা মুখে বলল, মায়ের ভালোবাসা আদায় না করে আমি কোথাও যাচ্ছি না। তুমি একদম চিন্তা করো না, আমার ভালো লাগছে নতুন জায়গা। আমি তোমাকে চিনি পুষ্প, তোমাকে বোঝাতে হবে না। পুষ্প হাড়ি আর কড়াই নিয়ে কলপারে গেল। মাটির হাড়িতে কালি। পুষ্পের হাত ভরে কালি ভরে গেল। কল চাপার অভ্যাসও নেই তার। এত কঠিন পরিস্থিতিতে সে আগে পরে কখনো পড়েনি। কি করবে তাল সামলাতে পারছে না। শাড়ি সামলাতে গিয়ে কলের পিচ্ছিল শ্যাওলায় পা পড়তেই স্লিপ করে পড়ে গেল। সাথে সাথে একটা চিৎকার দিল। পুষ্পের চিৎকারে রাজন এক লাফে ঘর ছেড়ে বের হয়ে এলো। পুষ্পকে আহত অবস্থায় দেখে রাজন সাথে সাথে পাজা কোলে তুলে নিয়ে মায়ের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, ও আমার স্ত্রী মা, ভালোবেসে বিয়ে করেছি। আমাকে বিয়ের বিনিময়ে ওর জীবনটাও এমন অভিশপ্ত হয়ে উঠবে জানলে বিয়েটাই করতাম না। দূর থেকে আফসোস করতাম, তবুও নিজ হাতে ওকে অসুখী করার মতো কষ্টে দগ্ধ হতাম না। কক্সবাজারের খুব উন্নত একটা হোটেলে শুয়ে আছে পূর্ণতা আর প্রভাত। পুরো একটা হোটেল ভাড়া নিয়েছে প্রভাত, যেন শান্তিতে সময় কাটাতে পারে। প্রভাত খালি গায়ে, পূর্ণতার পরনে সাদা একটা নাইটি।
হোটেলে সাদা বিছানার চাদর আর পূর্ণতার পরনের সাদা নাইটিটা মনে হচ্ছে এক টুকরো ভাসমান শুভ্র পেঁজা তুলোর উপর যেন আকাশ পরি ঘুমিয়ে আছে। পূর্ণতা ডান কাত করে কোনোই ভাঁজ করে শুয়ে আছে। প্রভাত ঘুম ভাঙতেই পূর্ণতাকে দেখে মুগ্ধ আঁখি যুগলে কোনোই ভেঙে মুখে হাত ঠেকিয়ে পূর্ণতার দিকে চেয়ে আছে। কি অপূর্ব দেখাচ্ছে পূর্ণতাকে। ঘুমিয়ে থাকলে বোধহয় নারীদের সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়। প্রভাত টু শব্দটি পর্যন্ত করছে না। সে একাধারে তাকিয়ে আছে পূর্ণতার দিকে। দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে প্রভাত মোহবিষ্ট হলো। তার ঠোঁট দুটো নেমে এলো পূর্ণতার কপালে। কিছু আদুরে স্পর্শতে ভরিয়ে তুলল পূর্ণতাকে। প্রভাতের স্পর্শে ঘুম ভাঙল পূর্ণতার। ঘুম থেকে উঠেই প্রিয় মানুষের এমন আদুরে স্পর্শ পূর্ণতার প্রেমদায়ক অনুভূতি বাড়িয়ে দিল। উষ্ণতা ছড়াচ্ছে তার সর্বাঙ্গে। জীবনে প্রথম কোনো সকাল পূর্ণতা ঘুম থেকে উঠে নেশালাও দুটি আঁখিতে প্রভাতের দিকে তাকালো। প্রভাতের ডাকে কোনো ভনিতা ছাড়া সাড়া দিল। সে অনুভূতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে প্রভাতের গলা জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলল, কি হচ্ছে মা? ঘুমোতে দেবেন না? কাল সারা রাত ঘুমাইনি আমি। পূর্ণতার ঘুম ঘুম কণ্ঠ প্রভাতকে মাতাল করে তুলল। সে নেশাতুর চোখে তাকিয়ে রইল পূর্ণতার দিকে। কি বলবে বুঝে উঠতে পারছে না। এমন একটি সকালের জন্য সে কতদিন কতকাল অপেক্ষা করেছে তার ইয়ত্তা নেই। পূর্ণতা আবারও ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি চাই? বলুন না। প্রভাত যেন কোথায় হারিয়ে গিয়েছিল। তার ভাবনার ছেদ কাটল পূর্ণতার কণ্ঠে। সে পূর্ণতার দুই গালে হাত রেখে প্রেমময় কণ্ঠে বলল, একটা জিনিস শুনতে চাই, বলবে? কি বলুন না। ভালোবাসো আমাকে? পূর্ণতার চোখের তারায় প্রভাতের চেহারা চিকচিক করছে। প্রভাতের জন্য গভীর প্রেম ধরা দিয়েছে। মুখটা একটু উঁচিয়ে প্রভাতের গলায় ঠোঁট ছুঁয়ে বলল, বাসি তো, অনেক ভালোবাসি। প্রভাত স্মিত হাসল। আবেগে আপ্লুত সে। আরেকবার জানতে চাইল, কি বললে? আমি আপনাকে ভালোবাসি প্রভাত চৌধুরী, ভীষণ ভালোবাসি। বলেই প্রভাতকে জড়িয়ে ধরল আরো শক্ত করে। প্রভাত ভালোবাসার আলিঙ্গনে পূর্ণতাকে জড়িয়ে ধরল। তার ঠোঁট জোড়া আনন্দে কাঁপছে। প্রভাত কম্পিত ঠোঁটে উচ্চারণ করল, স্বপ্নের মতো লাগছে সব। আমি স্বপ্নেও আপনার, কল্পনায়ও আপনার, আমি শুধু আপনার। প্রভাত খুব কাছে টেনে নিল পূর্ণতাকে। পূর্ণতা মিহি কণ্ঠে বলল, আজকের সকালটা আপনার সাথে আমি দেখতে চাই। সাথে সাথে প্রভাত পূর্ণতাকে ছেড়ে দিল। পূর্ণতা রুম ছেড়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। সে প্রাণ খুলে সকালের শীতল হাওয়া নিচ্ছে। কি সুন্দর চারপাশটা। প্রভাত উঠে এলো। সে খালি গায়ে এসে পেছন থেকে পূর্ণতাকে জড়িয়ে ধরলো। পূর্ণতার ঘাড়ে মুখ গুজে বলল, ধন্যবাদ বউ। কেন? আজকের সকালটা তো স্নিগ্ধ সুন্দর করে দেওয়ার জন্য। অসুন্দরও করতে জানি। কিভাবে? প্রভাত ভাই। প্রভাত হাসলো, হেসে বলল, কাজিন বিয়ে করলে এই এক বিপদ। রাগ করেননি আজ? না, কেন? আমাকে একবার ভালোবাসি বলেছ, আগামী এক যুগ সে ভালোবাসার ঘোরে থাকবো আমি। সব অন্যায় মঞ্জুর। এত ভালোবাসেন কেন আমায় বলুন তো? আমি জানি না পূর্ণ, এর কোনো উত্তর চেয়ে ওরা খোঁজো না কোনো উত্তর। আমার কাছে কোনো উত্তর নেই। ইস, কি হলো? কেন আগে ভালোবাসলাম না আপনাকে? শুধু আফসোস হচ্ছে, জীবন থেকে কত মধুর মুহূর্ত হারিয়ে গেল। গত 2 যুগের প্রেম আমি তোমাকে বুঝিয়ে দেব, বিনিময়ে আরও বোনাস দেব। কিছু লস নেই তোমার। আমার নাম পূর্ণতা ছিল, কিন্তু সবটাই অপূর্ণ ছিল। আর আজ যেন সত্যি আমি পূর্ণ হলাম। প্রভাত পূর্ণতার ঘাড়ে চুমু দিয়ে বলল, পূর্ণতা, আজ তোমাকে কিছু একটা দিতে ইচ্ছে হচ্ছে। প্লিজ কিছু চাও, একটা কিছু চাও। প্রথমত আপনাকে চাই। প্রভাত আরেকটি চুমু দিয়ে বলল, দ্বিতীয়ত দামি কিছু চাও। আপনার সন্তানের জননী হতে চাই। প্রভাত আরেকটি চুমু দিয়ে বলল, তৃতীয়ত কিছু চাও। আপনার সাথে বৃদ্ধ হতে চাই। প্রভাত আরেকটি চুমু দিয়ে বলল, এসবের বাইরে কিছু চাও যা খুব দামি। আমার জীবনে যখন আপনি এসেছেন আর যখন বুঝতে শিখেছি আপনাকে আমি ভালোবাসি, তখন থেকে আমার জীবনে আপনি আর আপনি ছাড়া দামি আর কিছু নেই প্রভাত চৌধুরী। আই লাভ ইউ। গোধূলি লগ্নে কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে পূর্ণতা। সূর্য প্রায় অস্তমিত হওয়ার পথে। পূর্ণতার পরনে লাল জর্জেট শাড়ি, আঁচল সেরে দেওয়া, ঠোঁটে লাল লিপস্টিক দেওয়া, সোনালি রঙের চুলগুলো খোপা করে রাখা। সে মুগ্ধ হয়ে সমুদ্রের বুকে ভাসমান সূর্য দেখছে। মাঝে মাঝে সমুদ্রের বিশাল বিশাল ঢেউ তার পা ছুঁয়ে দিচ্ছে। সে একবার আকাশ, একবার সমুদ্র, একবার সূর্য দেখছে।
জীবনে প্রথম কোনো সন্ধ্যা ফুরিয়ে যাবার জন্য আফসোস হচ্ছে তার। মনে হচ্ছে এই সময়টা এখানেই থমকে যাক। সে ডানে বামে তাকালো, প্রভাতকে খুঁজছে। চারদিক লোহিত বর্ণ ধারণ করেছে। কিছুটা দূরেই প্রভাত দাঁড়িয়ে আছে ঘূর্ণায়মান। সন্ধ্যায় সে এক ভয়ঙ্কর সুন্দর পুরুষকে দেখে থমকে গেল। প্রভাতের আপাত মস্তক সে ভালোভাবে তাকিয়ে দেখল। 3/4 প্যান্ট পরা, গায়ে সাদা গেঞ্জি, চোখে কালো চশমা, মুখে হালকা হালকা খোঁচা খোঁচা দাড়ি। কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। পূর্ণতার মুখে স্মিত হাসি। এমন পরিপূর্ণ সুদর্শন পুরুষ থেকে সে কেন এতদিন দূরে ছিল? সারা জীবন নাকি পুরুষের হৃদয় থমকে যায় সুন্দরী নারী দেখলে। আজ পূর্ণতার হৃদয় থমকে গেল প্রভাতকে দেখে। পুরুষ মানুষের এত সুন্দর হওয়ার কী প্রয়োজন? তার কি হঠাৎ চেহারা সুন্দর হলো? কই এতদিন তো এত সুন্দর লাগেনি তাকে। পূর্ণতা ভাবনায় বিভোর। প্রভাত দূর থেকে চোখ রাখলো পূর্ণতার চোখে। প্রভাত বুঝতে পারলো পূর্ণতা তাকে দেখছে, তাও গভীর ভালোবাসার নজরে দেখছে। প্রভাত কথা শেষ করে নেশাতুর চোখে তাকাতে তাকাতে পূর্ণতার দিকে এগিয়ে গেল। পূর্ণতার কাছাকাছি গিয়ে তার চুলগুলো ছেড়ে দিল। খোলা চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এমন করে তাকিয়ে থাকলে সর্বনাশ হয়ে যাবে তো আমার। আমার ভালোবাসা প্রকাশের ধরন? প্রভাত পূর্ণতার ভাবুক দৃষ্টি দেখে বলল, কি ভাবছো? নিশ্চয় আমাকে নিয়ে কিছু? পূর্ণতা স্মিত হাসলো। প্রভাত তার আঙ্গুলের ভাঁজে আঙ্গুল রাখলো। দুজনে সমুদ্রের কিনারা দিয়ে হাঁটছে। মৃদু বাতাসে পূর্ণতার চুল উড়ছে। মাঝে মাঝে তা প্রভাতের মুখেও লাগছে। পূর্ণতা চুপ আছে। প্রভাত বলল, স্বীকার করতে লজ্জা পাচ্ছ? এই যে দেখো, আমার মনে সারাক্ষণ তুমি থাকো, ভাবনায় তুমি থাকো, স্বপ্নেও তুমি থাকো। এই কথা আমি গর্বের সাথে স্বীকার করতে পারি। পূর্ণতার আজ অদ্ভুত রকমের ভালো লাগছে। মনে আনন্দের প্রলয়। এত আনন্দের জন্য তার ভয় করছে। অতি আনন্দ নাকি জীবনে দুঃখ বয়ে আনে। পূর্ণতা আচমকাই ভয়ে প্রভাতের হাত শক্ত করে চেপে ধরল। ভয়ার্ত দুটো অসহায় চোখ নিয়ে প্রভাতের দিকে তাকালো। প্রভাত সেই চোখে চোখ রাখলো। এর মানে আমি আছি তো, ভয় কিসের? পূর্ণতাও খুব সহজে প্রভাতের চোখের ভাষা বুঝতে পারল। পূর্ণতা মায়াভরা দৃষ্টি নিয়ে প্রভাতের দিকে তাকিয়ে বলল, আমার খুব ভয় করছে চৌধুরী সাহেব। প্রভাত একটু অবাক না হয়ে জিজ্ঞেস করল, কেন? এই যে এত এত সুখ সুখ অনুভব হচ্ছে, পৃথিবী সুন্দর লাগছে, চারিদিক সুন্দর দেখাচ্ছে, বেঁচে থাকার প্রবল ইচ্ছা জেগে উঠেছে। এই সবই আমার ভয়ের কারণ। আমার কপালে কি এত সুখ সইবে? বেশি হাসলে নাকি দুঃখ আসে কপালে। প্রভাত পূর্ণতার কাঁধের উপর দিয়ে হাত রাখলো। পূর্ণতাকে নিজের সাথে মিশিয়ে ধরে বলল, ভয় পেও না, আমি আছি তো। তোমার সব দুঃখ আমি নিংড়ে নেব। আমার সব দুঃখ নিংড়ে আপনার সুখ আমাকে দিতে হবে না। আমি কি অত স্বার্থপর? আমি পৃথিবীর সব দুঃখ মেনে নিয়েও আপনাকে ভালোবাসতে চাই প্রভাত চৌধুরী। এভাবে বলো না, ঘুম হারাম হয়ে যাবে। এত ভালোবাসার কথা শুনে এমনি চুমো চুমো পাচ্ছে আমার। চলো রুমে। পূর্ণতা লজ্জা পেয়ে বলল, আপনি আর ভালো হলেন না। আমি ভালো হয়ে গেলে কোনোদিন আর সন্তানের মা ডাক শুনতে পাবে না, বুঝছো? আমাকে ভালো হতে পারো না, ওটা লস তোমারই। আচ্ছা, হঠাৎ আপনি এত সুন্দর হয়ে গেলেন কি করে? আগে তো এত সুন্দর ছিলেন না। আগে তো এত সুন্দর দেখাতো না। কারণ এখন ভালোবাসে আমাকে। ভালোবাসার নজরে দেখো, তাই সুন্দর লাগে। ভালোবাসার নজর এমন নজর যেখানে কালো রঙও উজ্জ্বল লাগে। এর মাঝে প্রভাতের ফোন বেজে উঠল। পূর্ণতা সন্দিহান চোখে তাকিয়ে বলল, কে ফোন দিচ্ছে? প্রভাত ফোন কেটে পকেটে রেখে বলল, কেউ না। বারবার ফোন দিচ্ছে তো। দিল্লি দিক আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ নয়। প্রভাতের ফোন আবার বেজে উঠল। পূর্ণতা এবার প্রভাতের থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে দেখল অজান্তার ফোন। পূর্ণতা অজান্তার নাম্বার দেখে ফোনটা প্রভাতের হাতে দিয়ে হাঁটা শুরু করলো। প্রভাত বলল, শালা রোমান্সের ষষ্ঠী মেরে দিল। আজই ফুল হচ্ছে আমাদের, আজই বোরা করলো। প্রভাত কাকে যেন ফোন দিয়ে বলল, ভাই, ঘরটা সাজাতে যেন কার্পণ্যত করবেন না। টাকা যা লাগে নিয়েন। জাহানের শরীর খারাপ বেড়েছে, সে কথা কেউ জানে না। জাহান কাউকে জানায়নি। এখন তার মনে হচ্ছে মেয়েটা পাশে থাকলেই ভালো হতো। পূজা ফোন চাপতে চাপতে জাহানের ঘর ছেড়ে বের হলো। এ বাড়ির বাগানে কৃষ্ণ এসে অপেক্ষা করছে। পূজা গুনগুন গান গাইতে গাইতে এগিয়ে যাচ্ছে। আর এমন সময়ই গহীনে বাগানে ওয়াজেদের সাথে দেখা। পূজা লুকিয়ে লুকিয়ে কৃষ্ণের সাথে দেখা করতে আসছিল। হঠাৎ করে ওয়াজেদের সামনে পড়ায় তার বুক ধক করে উঠল। আচমকা এক ভয়ে বুকের মাঝে উথাল পাথাল করতে শুরু করলো। এত রাতে বাগান দিয়ে ছুটতেছো কেন পূজা মামনি?
আর এভাবে কেঁপে উঠলে কেন? জিন দেখেছো নাকি? পূজা কোনো কথা না বলে ওয়াজেদের দিকে তাকালো। সে এখন কি উত্তর দিবে মাথায় আসছে না। ওয়াজেদ আবারও বলল, রাতে বিরাইতে বাগান দিয়ে পরীর মতো ছুটাছুটি করলে তো জিন আসবেই তো মামনি। পূজা মিনমিন স্বরে বলল, এই মানে জ্যাঠা, আমি একটা ছেলেকে ভালোবাসি জ্যাঠা, ও এসেছে দেখা করতে। এভাবে রাতের বেলা ছেলে বন্ধুর কাছে যাওয়া ঠিক নয়। পুরুষ মানুষ যত বড় সাধুই হোক না কেন, মেয়ে মানুষ দেখলেই ওরা ভণ্ড হয়ে যায়। জ্যাঠা, ও আসলে অমন নয়। তুমি ছেলেটাকে ফোন দিয়ে এখানে ডেকে আনো। এখানে আনবো? এখানে দাঁড়িয়ে কথাগুলো বলা খারাপ দেখাবে। ওই যে সাদা বিল্ডিং, ওটা আমাদের গেস্ট হাউস। চলো এখানে বসবো। ফোন দিয়ে বলো ছেলেটাকে। পূজার সরল মন, সে ওয়াজেদকে বাবার নজরে দেখে। বাবারা সন্তান তুল্য মেয়েদের সাথে আর কি খারাপ করবে? পূজার মাথায় এত কিছু আসেনি। পূজা কৃষ্ণের নাম্বারে রিং করলো, কিন্তু রিসিভ হলো না। পরপর 3-4 বার রিং হয়ে গেল, কিন্তু রিসিভ হলো না ফোন দিতে দিতে পূজা ওয়াজেদের সাথে গেস্ট হাউসে ঢুকে গেল। গেস্ট হাউসে প্রবেশ করতেই পূজার 2 চোখ জুড়িয়ে গেল। এত সুন্দর করে সাজানো ঘর সে আগে কখনো দেখেনি। ওয়াজেদ পূজাকে নিয়ে পাশের রুমে গেল। কৃষ্ণ ফোন রিসিভ করছে না। পূজার কেমন অস্থির লাগছে। ওয়াজেদ বিছানায় বসে পূজার দিকে কুনজরে তাকালো। সহসা সেই চাহনি পূজার চোখে ধরা পড়ল। পূজার আত্মা কেঁপে উঠল। বুকের মাঝে দুরুম দুরুম শব্দ হচ্ছে। মন কেমন যেন কুগাইছে। প্রবল সন্দেহ হচ্ছে ওয়াজেদের চাহনি। পূজা তড়িঘড়ি করে ওয়াজেদকে বলল, জ্যাঠা, আমি আসছি। ও ফোন তুলছে না। বলেই পূজা হাঁটা দিল। ওয়াজেদ দ্রুত বিছানা ছেড়ে উঠল। পূজার হাত ধরে টান দিয়ে বিছানায় ফেলে দিল। তখনই পূজার ফোন বেজে উঠল। কৃষ্ণের নাম্বার থেকে ফোন এসেছে। পূজা ফোন রিসিভ করতেই যাবে, তখনই ওয়াজেদ পূজার ফোন ফ্লোরে আছাড় মেরে ভেঙে ফেলল। পূজা ততক্ষণে বুঝে গিয়েছে ওয়াজেদের উদ্দেশ্য। পূজা ভয়ে কাঁপছে। সে ওয়াজেদের দুপা জড়িয়ে ধরে বলল, আমাকে ছেড়ে দিন জ্যাঠা, আমাকে বাইরে যেতে দিন। ওয়াজেদ কুৎসিত একটা হাসি দিয়ে পূজার 2 হাত ধরে উঠালো। পূজাকে বলল, তোর সব চাহিদা আমি পূর্ণ করব পূজা। তোর আর আমার মাঝে একটা সম্পর্ক হোক যা কেউ জানবে না। শুধু আমি যখন ডাকবো তুই চলে আসবি। পূজা কাঁদতে কাঁদতে বলল, ছি ছি, এসব কি বলছেন জ্যাঠা? আপনি আমার বাবার মতো, এসব পাপি কথা কেন বলছেন? আমি জানি তুই আমার কথা শুনবি না। বলেই ওয়াজেদ পূজাকে বিছানায় ফেলে দিল। ছোট্ট বাচ্চা মেয়েটার সাথে পশুর মতো আচরণ শুরু করলো। পূজা ছটফট করছে আর ওয়াজেদের কাছে অনুনয় বিনয় করছে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু ওয়াজেদ সে পশুর চেয়ে খারাপ। পূজা চিৎকার করে বলছে। পূজার মুখ বেঁধে দিল। হাত মুখ বেঁধে জানোয়ারের মতো ধর্ষণ শুরু করলো। পূজা যন্ত্রণায় ছটফট করছে। মুখটা বাঁধা, কোনো কথা বলতে পারছে না। ওয়াজেদ একাধারে শারীরিক অত্যাচার শুরু করলো। সমস্ত চোখ মুখ, বুকে পিঠে নখের আঁচড়ে রক্তাক্ত করে ফেলল। যন্ত্রণায় পূজার প্রাণটা যেন বের হয়ে যাচ্ছে। সে এক মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যাচ্ছে। এত ভয়ানক যন্ত্রণা সে আগে পায়নি। ওয়াজেদ ঘণ্টাখানিক পূজার উপর অত্যাচার চালিয়ে ক্ষান্ত হলো। পূজা আত্মরা হয়ে পড়ে আছে। তার কিছুক্ষণ পরেই ওয়াজেদদের বিজনেস পার্টনার ঘরে প্রবেশ করে, যাকে ওয়াজেদ আর ওয়াসেল গুরু বলে ডাকে। ওয়াজেদ লোকটাকে দেখে বলল, গুরু যাবেন নাকি? লোকটা বিশ্রীভাবে হেসে দিয়ে পূজার কাছে গেল। আত্মরা পূজা এই গুরু নামক লোকটাকে দেখে চমকালো। পূজা এই ভয়ানক যন্ত্রণার মাঝেও যেন আকাশ ভেঙে পড়ল। এই লোকটা পূজার চিরচেনা আপন কেউ। পূজা লোকটাকে দেখে 2 হাত জড়ো করে মাপ চাইল। মুখ বাঁধা, তাই মুখে কিছু উচ্চারণ করতে পারল না। হাত জোর করে ছেড়ে দেওয়ার জন্য বা তাকে বাঁচানোর জন্য অনুনয় করছে। কিন্তু কে শুনে কার কথা? সেও ওয়াজেদের মতো একই কাজ করলো। বাচ্চা মেয়েটার উপর অমানবিক অত্যাচার চালালো। শারীরিক যন্ত্রণা সহ্য সীমার বাইরে চলে গেল। পূজা অজ্ঞান হয়ে গেল। লোকটার অত্যাচার শেষ হয়ে গেলে ওয়াজেদ বলল, গুরু কি করবে এটাকে? গুরু মদের বোতল হাতে নিয়ে বলল, মেরে ফেলো। কৃষ্ণ পূজাকে ফোনে না পেয়ে ঘন্টা 2 অপেক্ষা করলো। 2 ঘন্টা অপেক্ষার পর যখন পূজা এলো না, কৃষ্ণ চৌধুরী বাড়ির ভেতরে প্রবেশ করলো। কৃষ্ণ বাড়ির ভেতরে গিয়ে পূজার নাম ধরে ডাকতে শুরু করলো। কৃষ্ণর কণ্ঠ শুনে মেরি দৌড়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। মেরিকে খুব চিন্তিত দেখাচ্ছে। সে কৃষ্ণকে দেখেই বলল, বাবা, আমাকে একটু সাহায্য করবে? মেরিকে এমন চিন্তিত দেখে কৃষ্ণ বলল, কি হয়েছে আন্টি? বাবা, জাহানের অবস্থা ভালো নয়, এক্ষুনি হসপিটালে নিতে হবে।
বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। জাহান যেন কেমন কেমন করছে। কৃষ্ণ বলল, হসপিটালে চলুন আন্টি, কিন্তু পূজাকে তো দেখছি না। পূজা আছে হয়তো কোথাও। জাহানের অবস্থা ভালো নয়। এখন পূজাকে খুঁজতে গেলে জাহানকে বাঁচানো যাবে না। কৃষ্ণ আর কোনো কথা বাড়ালো না। সে মেরির সাথে উপরে উঠল, জাহানকে করে তুলে গাড়িতে এনে শুয়ে দিল। ড্রাইভার দ্রুত গাড়ি ছেড়ে দিল। মেরি আর কৃষ্ণ জাহানকে নিয়ে হসপিটালে চলল। গাড়িতেই জাহানের অবস্থা খুব খারাপ। জাহানের খিঁচুনি শুরু হয়েছে। মেরি দোয়াদুরুদ পড়ছে। মেরি বুঝতে পারছে জাহানের অন্তিম সময় ঘনিয়ে এসেছে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে খুব জোরে, তবুও পথ ফুরাচ্ছে না। মেরি চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে পড়ল, জাহান, তুই এমন করছিস কেন? তোর না আমার জীবনের গল্প শোনার খুব ইচ্ছা? তোকে শুনতে হবে একজন অর্ধাঙ্গিনী কেন বিদ্রোহী হয়ে উঠল সে গল্প। একমাত্র তোর কাছে বলেই শান্তি পাবো আমি। জাহানের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে খানিকটা আও আও করে বলল, আমার পূর্ণতা, আমার পূর্ণতা। মেরি জাহানের মুখে হাত রেখে বলল, পূর্ণতাকে আসতে বলছি, পূর্ণতা আসবে। জাহান চোখের পানি ছেড়ে বলল, আমার পূর্ণ সোনাকে দেখে রাখবেন আপা। আজ থেকে ও হয়তো এতিম হয়ে যাবে। আমার এতিম মেয়েটাকে দেখে রাখবেন। মেরি জাহানকে জড়িয়ে ধরে বলল, এসব আর বলিস না জাহান, তোর কিছু হবে না। জাহানের কথা আস্তে আস্তে এড়িয়ে গেল। নিঃশ্বাসে তীব্র কষ্ট হচ্ছে। আস্তে করে জাহান চোখ বন্ধ করে দিল। কৃষ্ণ বলল, আন্টি একটু ঘুমাচ্ছে, এইবার সুস্থ হয়ে যাবে। মেরি চিৎকার দিয়ে কেঁদে উঠে বলল, এখন ঘুম আর ভাঙবে না। গল্পটির পরবর্তী অংশ আসবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।